হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকের যে ক্লাস সেটা হচ্ছে সিডিপি পেপার 2-র জন্য ক্লাস 3। এর আগে আমি আরও 2টি ক্লাস দিয়েছি, প্লাস আরও সিডিপির ক্লাস আছে। আপনারা সিকোয়েন্স অনুসারে দেখে যাবেন, আপনার জন্য হেল্পফুল হবে। যদি আপনি বেসিক থেকে ক্লাসগুলি দেখেন তাহলে আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে, আপনি বুঝতে ভালো পাবেন। সাথে সাথে যদি আপনি লেটস লার্ন থেকে বাকি ক্লাসগুলো যে ক্লাসগুলো হচ্ছে সেইগুলি দেখেন, আপনার বুঝতে আরও বেশ ভালো হবে। এখান থেকে কিছু ক্লাস আর লেটস লার্ন থেকে কিছু ক্লাস দেখলে আপনার জন্য ইনাফ হয়ে যাবে, কারণ আমি অ্যাটলিস্ট 20টা ক্লাস দিয়ে দেবো সিডিপির। আর লেটস লার্নের মধ্যে তো অনেক ক্লাস আছে, সেগুলি দেখে নেবেন। যে এইবারের জন্য যে ক্লাসগুলো হয়েছে আমি বেসিক থেকে কোয়েশনগুলি একদম নিয়েছি, আপনাদের যাতে বেনিফিশিয়াল হয়। যদি আপনি সিটেটের জন্য সিডিপির থিওরি দেখতে চান বাংলা মিডিয়ামে, তাহলে চ্যানেলের মধ্যে আছে, দেখে নেবেন। ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে আমি ডিসকাস করেছি কমপ্লিট সিডিপি বাংলা, প্রত্যেকটা থিওরি বাংলা মিডিয়ামে ডিসকাস করেছি, আপনারা দেখতে পারবেন। আজকের যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে, এ টিচার শুড এনকারেজ স্টুডেন্টস টু সেট ড্যাশ রাদার দেন। একজন টিচারের কি বাচ্চাদের মধ্যে কিভাবে বা কী গোল তৈরি করা উচিত। এই যে গোল ওরিয়েন্টেশন, গোল 3 ধরনের আছে, বা অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন 3 টাইপস আছে। প্রথম যে টাইপ সেটা হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেশন, 2 নম্বর হচ্ছে ফেইলার অ্যাভয়েডেন্স, আর 3 নম্বর হচ্ছে পারফরমেন্স অ্যাভয়েডেন্স। প্রথম যেটা সেটা হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেশন। মাস্টারি ওরিয়েন্টেশন হচ্ছে যে একটা বাচ্চা যে সাবজেক্টটা পড়েছে সে ভালোভাবে যেন বুঝতে পারে, সে বোঝার জন্য পড়েছে, এটা হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেশন। একজন টিচার যখনই বাচ্চাদেরকে উৎসাহ জাগাবেন, মাস্টারি ওরিয়েন্টেশনটা জাগাবেন, কারণ এটা সব থেকে বেস্ট। এটাকে আবার কোনো কোনো সময় লার্নিং গোলও বলা হয়। সেকেন্ড যে গোল আছে সেটা হচ্ছে ফেইলার অ্যাভয়েডেন্স। ফেইলার অ্যাভয়েডেন্স গোল সেটা হচ্ছে যে বাচ্চা ফেল থেকে জাস্ট যেন বাঁচে, মানে কোনো রকম পরীক্ষার মধ্যে পাস করে নেয়, সেটা হচ্ছে ফেইলার অ্যাভয়েডেন্স। ফেইলার অ্যাভয়েডেন্সটা এত ভালো না। আর যে থার্ড গোল হচ্ছে পারফরমেন্স অ্যাভয়েডেন্স। পারফরমেন্স গোল সেটা হচ্ছে যে একটা বাচ্চার যদি টার্গেট থাকে ফার্স্ট ডিভিশনটা অ্যাচিভ করা, তাহলে যে কোনোভাবে সে যেন ফার্স্ট ডিভিশনটা অ্যাচিভ করতে পারে। যদি টার্গেট থাকে যে সেকেন্ড ডিভিশন আমার লাগবেই লাগবে, বাচ্চা রুট মেমোরাইজেশন হোক, বুঝুক কিংবা না বুঝুক, মানে তার সেকেন্ড ডিভিশনটা লাগবেই লাগবে, একটা সেট করে নিয়ে এলো যে কোনোভাবে আমার ফার্স্ট ডিভিশনটা লাগবে, তখন সেটা হবে পারফরমেন্স গোল 3 ধরনের, মাস্টারি ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে পারফরমেন্স গোল, আর আরেকটি হচ্ছে ফেইলার অ্যাভয়েডেন্স। তিনটার মধ্যে তো টিচার কী ধরনের গোল বাচ্চাদের মধ্যে ঢুকাতে চাবেন? লার্নিং গোলটা, অপশন 3 যেটা আছে সেটা লার্নিং গোলটাকে আপনি মাস্টারি ওরিয়েন্টেশন বলতে পারেন। রাদার দেন পারফরমেন্স গোলস, মানে পারফরমেন্স গোল না করে কি করা উচিত, লার্নিং গোলটা এনকারেজ করা দরকার। ফেইলার হলে বাচ্চা যেন জাস্ট ফেল থেকে বাঁচে, এ ধরনের গোল কি করবেন না, এটা করবেন না। মার্ক সিকিং গোলস হচ্ছে বলতে এটা বোঝাচ্ছে যে যেটা যে পারফরমেন্স আছে, পারফরমেন্স অ্যাভয়েডেন্স যেটা আছে সেটার কথা। আর ফেইলার অ্যাভয়েডিং এটা তো হবে না। লার্নিং গোল আর পারফরমেন্স গোল থেকে বাঁচা দরকার, লার্নিং গোলসটা বাচ্চাদের এনকারেজ করা দরকার। পারফরমেন্স গোলস, লার্নিং গোলস এটা হবে না। নেক্সট question number 2. Which of the following does not result in meaningful facilitation of learning? মিনিংফুল লার্নিং কখন হবে? যখন একটা বাচ্চার যে পড়াবেন, জিনিসগুলো পড়াবেন, তখন বাচ্চার রিয়েল লাইফের সাথে কানেক্ট করে পড়াবেন। বাচ্চা মিনিংফুল লার্নিং তখন হবে যখন তার প্রিভিয়াস নলেজটাকে ইম্পর্টেন্স দেওয়া হবে। বাচ্চা ক্লাসের মধ্যে অ্যাক্টিভিটি করবে, ক্লাসের মধ্যে অ্যাক্টিভিটি করানো থাকবে। অপশন 1 হচ্ছে ইউজ অফ এক্সাম্পল অ্যান্ড নন এক্সাম্পল। মিনিংফুল লার্নিংয়ের মধ্যে এক্সাম্পল দেওয়া হয়, সাথে সাথে নন এক্সাম্পল দেওয়া হয়। এক্সাম্পল বলতে যেমন ত্রিভুজ কাকে বলে, যার 3টি কোণা থাকে তাকে ত্রিভুজ বলে, এটা হচ্ছে ত্রিভুজ। আমি বললাম একটা এক্সাম্পল দিয়ে দিলাম ত্রিভুজের। তারপরে নন এক্সাম্পল যেমন আমি একটা রেক্ট্যাঙ্গুলার ছবি আঁকলাম, ছবি আঁকে বললাম যে এটা ত্রিভুজ নয়, তখন আমি এটা নন এক্সাম্পল দিয়ে দিলাম। নন এক্সাম্পল সবসময় ভালো থাকে। নেক্সট অপশন হচ্ছে
এনকারেজিং মাল্টিপল ওয়েজ অফ লুকিং অ্যাট এ প্রবলেম, একটা প্রবলেমের মানে বিভিন্ন ধরনের সলিউশন আসতে পারে, এই দিকে মিনিংফুল লার্নিংয়ে ভালো হবে, অপশন ওয়ানও ভালো হবে। কানেক্টিং নিউ নলেজ টু প্রি এক্সিস্টিং নলেজ, বাচ্চার যে নলেজ আছে সেই নলেজের সাথে আপনি কানেক্ট করে পড়াবেন, অবশ্যই এটা হবে। প্রমোটিং রেপিটেশন অ্যান্ড রিকল, এটাই হবে না, নট বলেছিল। কখনো রেপিটেশন আর রিকল করে মিনিংফুল লার্নিং হয় না, রুট মেমোরাইজেশন হয়ে যায়। এই রেপিটেশন ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ, রিকল ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ। নেক্সট question number 3, which of the following would not be consistent with a constructivist environment? কনস্ট্রাকটিভিস্ট বাচ্চা অ্যাক্টিভিটি করবে ক্লাসের মধ্যে, বাচ্চা অ্যাক্টিভ থাকবে, টিচার স্টুডেন্ট বোথ অ্যাক্টিভ থাকবে, মিনিং মেকিং লার্নিং হবে, টিচার ইলেক্ট স্টুডেন্টস আইডিয়াস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস in relationship to key topics and plan teaching learning to elaborate to রিস্ট্রাকচার দেয়ার কারেন্ট নলেজ, বাচ্চার যে কারেন্ট নলেজ আছে সেখানে আপনি ইম্পর্টেন্ট দিচ্ছেন, বাচ্চার এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্ট দিচ্ছেন, বাচ্চা আইডিয়া করছে ইম্পর্টেন্ট দিচ্ছেন, বাচ্চা মানে এই অপশনের মধ্যে অ্যাক্টিভ আছে। কনস্ট্রাকটিভিস্ট এনভায়রনমেন্টের মধ্যে বাচ্চা অ্যাক্টিভ থাকবে, এটা হবে না, কারণ নট বলছে, আমাদের ভুলটা বার করতে লাগবে। নেক্সট অপশন হচ্ছে টিচার্স employ specific end of the term assessment strategies and given feedback on products rather than process, প্রসেসটাকে ইম্পর্টেন্ট না দিয়ে প্রোডাক্টটাকে টিচার ইম্পর্টেন্ট দিবে, এটাই তো মিনিংফুল লার্নিং হবে না। প্রসেস মানে প্রক্রিয়া, যেগুলো অনগোয়িং চলছে সেই কথাটা, যেগুলো বাচ্চা কীভাবে শিখছে সেগুলো আপনি দেখার চেষ্টা করবেন, নাকি বাচ্চার রেজাল্ট কী আসে সেটা দেখার চেষ্টা করবেন, এটাই নেগেটিভ অপশন, অপশন বিটা হচ্ছে সঠিক। স্টুডেন্ট আর গিভেন ফ্রিকুয়েন্ট অপরচুনিটি টু এঙ্গেজ ইন কমপ্লেক্স মিনিংফুল প্রবলেম বেসড অ্যাক্টিভিটিস, বাচ্চারা এখানের মধ্যে অ্যাক্টিভ আছে কারণ অপরচুনিটিস পাচ্ছে অ্যাক্টিভিটির মিনিংফুল লার্নিংয়ের, এটা সঠিক আছে। স্টুডেন্টস ওয়ার্ক কোলাবোরেটলি, বাচ্চারা একজন আরেকজনের কাছ থেকে শিখবে, সাপোর্ট পাচ্ছে, ডায়ালগ হচ্ছে মানে ডিসকাশন হচ্ছে, এখানের মধ্যে বাচ্চা অ্যাক্টিভ আছে, অপশন বির মধ্যে বাচ্চা অ্যাক্টিভ নেই, আর অপশন বিটা হচ্ছে সঠিক অপশন। নেক্সট question number 4, ইন এ প্রাইমারি ক্লাসরুম এ টিচার শুড, প্রাইমারি ক্লাস 1 থেকে 5 টিচারের কী করা উচিত? গিভ বোথ এক্সাম্পল অ্যান্ড নন এক্সাম্পল, অবশ্য এক্সাম্পল দেবেন সাথে সাথে নন এক্সাম্পল দেবেন, এটা হচ্ছে সঠিক। নট গিভ এনি এক্সাম্পল অ্যান্ড নন এক্সাম্পল, এক্সাম্পলও দেবেন না নন এক্সাম্পলও দেবেন না, কেন হবে না? প্রত্যেক কাছে যে জিনিসটা পড়ান সাথে সাথে এক্সাম্পল দিয়ে যান। গিভ অনলি এক্সাম্পল, শুধু এক্সাম্পল দিবেন মানে নন এক্সাম্পলটা দিবেন না, গিভ অনলি নন এক্সাম্পল এটাও নয়। এক্সাম্পল আর নন এক্সাম্পল কী বলেছিলাম? ত্রিভুজ, একটা ত্রিভুজে বললেন সাথে রেক্ট্যাঙ্গেল বলে দিলেন, মানে এটা নন এক্সাম্পল। এক্সাম্পলে যখন আপনি নন এক্সাম্পল দিবেন তখন যে টপিক থাকবে সেই টপিকটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। নেক্সট question number 5, which of the following strategies would promote meaning making in children, বাচ্চারা মিনিং মেকিং কখন প্রমোট হবে? মানে বেস্ট অপশন, পজিটিভ অপশন লাগবে। ইউজিং পানিটিভ মেজার্স এটা নেগেটিভ অপশন, বাচ্চাকে পানিশ করে কিংবা মুরগি বানিয়ে কখনো মিনিং মেকিং হবে না। ইউনিফর্ম অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং, ইউনিফর্ম প্রত্যেকের জন্য সেম, স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং হবে প্রত্যেক বাচ্চার জন্য সেম টেস্টিং করা হয়ে যাবে, এটা হবে না। এই যে ইউনিফর্ম স্ট্যান্ডার্ডাইজড এগুলি নেগেটিভ ওয়ার্ড। এক্সপ্লোরেশন অ্যান্ড ডিসকাশন, বাচ্চা এক্সপ্লোর করছে, ডিসকাশন করছে, গ্রুপের মধ্যে আছে, এটা মিনিংফুল লার্নিং হবে। ট্রান্সমিশন অফ ইনফরমেশন, যে কোনো একটা ইনফরমেশন ট্রান্সলেট করবে, এটা এত মিনিংফুল নয়, কারণ অপশন সি হচ্ছে বেস্ট অপশন, এক্সপ্লোরেশন অ্যান্ড ডিসকাশন, যেখানে বাচ্চা অ্যাক্টিভ থাকবে সেই অপশনটা আমাদের সিলেক্ট করতে লাগবে। ডিসকাশনের মধ্যে বাচ্চা একজন আরেকজনের থেকে যে কি উনার মতভেদটা আছে সেটা শুনতে পারবে, যদি সে কিছু পারে না অন্যর কাছ থেকে শিখতে পারবে। এক্সপ্লোরেশন বাচ্চা ইনকোয়ারি বেসড লার্নিং করবে, খুঁজবিন পদ্ধতিটা করবে, তখন বাচ্চা ভালোভাবে শিখতে পারবে, অপশন সিটা হচ্ছে সঠিক অপশন। নেক্সট question number 6, which of the following are example of effective learning strategies, শেখার জন্য সব থেকে ভালো এক্সাম্পল কোনটি হবে? সেটিং গোল অ্যান্ড টাইম টেবলস, যদি আপনি সিটেটের জন্য পরীক্ষা দিচ্ছেন, একটা গোল তৈরি আছে যে আপনার সিটেটটা ক্র্যাক করা, কিংবা যে কোনো একটা গোল বানালেন, একটা টাইম টেবল বানালেন যে আমি 4 ঘন্টা পড়বো কিংবা 3 ঘন্টা পড়বো, এই সময় এরকম পড়বো, একটা গোল তৈরি করলেন, অবশ্যই এটা ভালো। মেকিং
অর্গানাইজেশনাল চার্ট অ্যান্ড কনসেপ্ট ম্যাপস, আপনি যে ম্যাপের কয়টি কোয়েশন আসছে কিংবা বাইগস্কি থেকে কয়টি কোয়েশন আসছে সেগুলির একটি চার্ট বানাবেন। কনসেপ্ট ম্যাপ তৈরি করবেন যে বাইগস্কির সাথে সাথে কি কি টপিক আছে, স্ক্যাপ ফোল্ডিং আছে, তারপরে প্রাইভেট স্পিচ আছে, এগুলি একটা কনসেপ্ট ম্যাপ তৈরি করবেন। এটাও বেস্ট মিনিংফুল লার্নিং হবে। থিঙ্কিং অফ এক্সাম্পল অ্যান্ড নন এক্সাম্পল, আপনি কোনো জিনিসের যে বাইগস্কির এক্সাম্পলগুলো দেখবেন কী কী এক্সাম্পল আছে, সাথে আপনার সাথে রিলেট করবেন যে আপনি স্ক্যাপ ফোল্ডিংয়ের সাথে একটা সাইকেলের টেম্পোরারি হেল্প দেওয়া হয় যখন, সেটা হচ্ছে স্ক্যাপ ফোল্ডিং। বাচ্চা সাইকেল চালানো শিখবে, সেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা আপনি নন এক্সাম্পল তৈরি করতে পারেন, অবশ্য এটা হবে। এক্সপ্লেনিং টু এ পিয়ার, যখন একটা বাচ্চা আর একটা বাচ্চাকে এক্সপ্লেনেশন করাবে, পিয়ার বলতে যে ক্লাসের মধ্যে ক্লাসমেট যারা আছে তাদেরকে পিয়ার বলা হয়, সমবয়সী যারা আছে, একটা আর একটাকে শেখাবে। মানে আপনি যদি একটা টপিক বুঝতে পারছেন না, আপনার ফ্রেন্ডসকে বলবেন যে আমাকে ওটা তুমি একটু বুঝিয়ে দাও, তখন সে বলবে, তখনও লার্নিংটা ভালো হবে। সো এখানে প্রত্যেকটা অপশন সঠিক আছে। সেলফ কোয়েশনিং, আপনি নিজেকে কোয়েশন করবেন যে আমি কতটুকু শিখলাম, যে ওই কোয়েশনটা কীভাবে হবে, অবশ্যই প্রত্যেকটা অপশন হবে 1 2 3 4 5, প্রত্যেকটি অপশন পজিটিভ, অপশন বিটা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশন নাম্বার 7, which of this is an example of extrinsic motivation? মোটিভেশন দুই ধরনের আছে, ইন্ট্রিনসিক মোটিভেশন আর এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশন যখন রিজনটা নিজের মধ্যে থাকবে, মানে আমার পড়তে ভালো লাগে তাই আমি পড়ছি, রিজনটা কখনো বাড়ে থাকবে না। আর এক্সট্রিনসিক মোটিভেশনের মধ্যে সবসময় রিজনটা বাড়ে থাকবে। যদি আমাকে চকলেট দেওয়া হয় তাহলে আমি পড়তে বসবো, যদি আমাকে আইফোন কিনে দেওয়া হয় আমি সিটের পাস করে দেখাবো, তখন সেটা হবে এক্সট্রিনসিক মোটিভেশন। ডুইং হোমওয়ার্ক মেক মি আন্ডারস্ট্যান্ড মাই কনসেপ্ট বেটার, আমি এই জন্য হোমওয়ার্কটা করছি যাতে আমার কনসেপ্টটা ভালোভাবে আমি বুঝতে পারি, তখন আমার ইন্ট্রিনসিক মোটিভেশন হবে, এখানে এক্সট্রিনসিক হবে না। I complete my homework because the teacher give us mark for each assignment, আমি এই জন্য কমপ্লিট করছি হোমওয়ার্কটা যে আমাকে টিচার মার্ক দেবে। এটা তো মানে রিজনটা কোন দিকে যাচ্ছে, টিচারের দিকে। যখন রিজনটা বাড়ে থাকবে তখন সেটা হয়ে যাবে এক্সট্রিনসিক মোটিভেশন। এক্সট্রিনসিক মোটিভেশনের মধ্যে লকাস অফ কন্ট্রোল বারের দিকে থাকবে, আর ইন্ট্রিনসিক মোটিভেশনের মধ্যে লকাস অফ কন্ট্রোল নিচের মধ্যে থাকবে, অপশন বিটা সঠিক। আই এনজয় ডুইং মাই হোমওয়ার্ক বিকজ ইট ইজ সো মাচ ফান, আমাকে মানে ভালো লাগে আমার হোমওয়ার্কটা করতে, আমি এনজয় করি হোমওয়ার্ক করতে, তাই আমি হোমওয়ার্ক করছি, এটাও ইন্ট্রিনসিক মোটিভেশন হবে, এটা হবে না। আই লার্ন সো মাচ হোয়েন আই ডু মাই হোমওয়ার্ক, আমি যখন হোমওয়ার্ক করি তখন আমি বেজান কিছু শিখতে পারি, তখন সেটাও ইন্ট্রিনসিক মোটিভেশন হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, এ টিচার্স রোল হোয়াইল ইউজিং কোঅপারেটিভ লার্নিং ইন ক্লাসের মধ্যে যখন কোঅপারেটিভ লার্নিং হবে তখন টিচারের রোলটা কী থাকবে? যখন একজন আরেকজনের সাথে কোঅপারেট করে শিখছে তখন টিচারের রোলটা কী থাকবে? ইজ টু বি সাপোর্টিভ অ্যান্ড মনিটর ইচ গ্রুপ, অবশ্য প্রত্যেকটা গ্রুপকে টিচার সাপোর্ট করবে, এটা বেস্ট অপশন। ইজ টু সাপোর্ট দি গ্রুপ উইচ হ্যাজ দি ব্রাইট অ্যান্ড ট্যালেন্টেড চিলড্রেন, যে গ্রুপের মধ্যে ভালো ভালো স্টুডেন্ট আছে ওই গ্রুপটাকে টিচার কি সাপোর্ট করবে আর বাকি গ্রুপকে সাপোর্ট করবে না, এটা হবে না। আমাদের অপশন 1-এর মধ্যে বেস্ট অপশন লাগছে। ইজ টু বি এ সাইলেন্ট স্পেকটেটর অ্যান্ড দি লেট চিলড্রেন টু ডু হোয়াট দে ওয়ান্ট, তারা বাচ্চা যা করতে চায় তা করুক, আর টিচার সাইলেন্ট থাকবে। টিচার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ ক্লাসের মধ্যে কিংবা এনসিএফের মধ্যে টিচার ফ্যাসিলিটেটর থাকবে। ইনক্লুসিভ ক্লাসরুম, ইনক্লুশন কিংবা কনস্ট্রাকটিভিস্ট কিংবা মিনিং মেকিং লার্নিং, এই ক্লাসের মধ্যে টিচার একজন ফ্যাসিলিটেটর থাকবে, টিচার আর স্টুডেন্ট বহুত অ্যাক্টিভ থাকবে। ইজ টু লিভ দি ক্লাস অ্যান্ড লেট চিলড্রেন ওয়ার্ক দেয়ার ওন, টিচার ক্লাসটা ছেড়ে দেবেন, বাচ্চারা নিজে নিজে শিখবেন না, বাচ্চার সাথে থাকবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9, চিলড্রেন্স এরর অ্যান্ড মিসকনসেপশন, বাচ্চাদের কোনো টপিকের প্রতি মিসকনসেপশন আছে কিংবা তারা যে ভুল করছে সেটা কি? শুড বি ইগনোরড ইন দি টিচিং লার্নিং প্রসেস, এই যে বাচ্চার ভুল আর বাচ্চার মিসকনসেপশন কখনো ইগনোর করা যাবে না।
signify the children capabilities are far inferior than দ্যাট অফ অ্যাডাল্টস থেকে বাচ্চারা ইনফিরিয়র, এটা বোঝাচ্ছে না বাচ্চাদের ক্যাপাবিলিটিস নাই, এটা আপনার কখনো বলতে পারবে না। প্রত্যেক বাচ্চার ক্যাপাসিটি আছে শিকার। আর এ সিগনিফিক্যান্ট স্টেপ ইন টিচিং লার্নিং প্রসেসের মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টেপ এই যে বাচ্চার এরর আর মিসকনসেপশন। কারণ একটা বাচ্চা কীভাবে থিঙ্কিং করছে আপনি সেটা জানতে পারবেন। যদি ভুল থাকে তাহলে আপনি শুধরাতে পারবেন। আর এ হিন্ডারেন্স অ্যান্ড অবস্টেকেল টিচিং লার্নিং প্রসেস, কখনো বাচ্চার ভুল ভ্রান্তি এইগুলি হিন্ডারেন্স নয়, মানে বাধা নয়। অবস্টেকেল মানে বাধা, এটা কখনো বাচ্চা বাধা দেবে না বাচ্চার ভুল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, ইন দি কনস্ট্রাকটিভিস্ট ফ্রেম চাইল্ড ইজ viewed as কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমের মধ্যে বাচ্চাকে কিভাবে দেখা হবে? এ প্যাসিভ বিং হু ক্যান বি শেপড অ্যান্ড মডেল, কখনো বাচ্চাকে প্যাসিভ দেখা হবে না। থ্রু কন্ডিশন, কখনো বাচ্চাকে এই যে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমে কন্ডিশন কিংবা রিএনফোর্সমেন্ট এগুলি দেওয়া হয় না। আর বাচ্চা অ্যাক্টিভ থাকবে, টিচারও অ্যাক্টিভ থাকবে। এ প্রবলেম সলভার অ্যান্ড সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, অবশ্যই বাচ্চাকে বোঝা যাবে যে একটা প্রবলেম সলভার, সে প্রবলেম সলভ করতে পারবে। সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, বাচ্চা খোঁজবিন করে প্রবলেমটার সলিউশনটা করতে পারবে, এটা হচ্ছে পজিটিভ অপশন। মিনিয়েচার অ্যাডাল্ট হু ইজ লেস দেন অ্যাডাল্ট ইন অলসো সাইজ কগনিশন, মিনিয়েচার অ্যাডাল্ট মানে বাচ্চা হচ্ছে বড়র একটা ছোটো রূপ, এটা বোঝা যাবে না। টেবুলার আসা বা ব্ল্যাঙ্ক স্লেট মানে বাচ্চার দিমাগের মধ্যে কিছুই নেই, এটা হবে না। বাচ্চা যা এক্সপিরিয়েন্স নিয়ে ক্লাসের মধ্যে আসবে সেটা আপনার প্রিয় নলেজ হবে, এই নলেজের সাথে আপনি কানেক্ট করে তাকে নতুন নলেজটা দেবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11, with an appropriate suggestion the child's understanding can be extend far beyond the point which she could have reached alone, বাচ্চা পৌঁছতে পারবে যদি তাদের একটু স্কেপ ফোল্ডিং দেওয়া হয়, মানে টেম্পোরারি হেল্প দেওয়া হয়। এই যে বাচ্চা পৌঁছতে পারবে একটা সম্ভাবনা আছে, সেটাকে কি বলা হচ্ছে? which concept does the above statement highlight? কনজারভেশন, ইন্টেলিজেন্স, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ইকুইলিব্রেশন এটা পিয়াজের কনসেপ্ট, কনজারভেশন এটাও পিয়াজের কনসেপ্ট, ইন্টেলিজেন্স হাওয়ার্ড গার্ডেনার সাথে সম্পর্কিত, মানে বুদ্ধির কথা। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে একটা সম্ভাবনা, মানে বাচ্চার সম্ভাবনা আছে সে ওই লেভেলে গিয়ে পৌঁছতে পারবে যদি তাকে আপনি সাপোর্ট দেন। এই সাপোর্টটাকে বলা হবে স্কেপ ফোল্ডিং, আর সম্ভাবনাটাকে বলা হবে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কে এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা দেবে? মোর নলেজ আদার, একজন ছোটও হতে পারেন, একজন বড়ও হতে পারেন। অপশন সিটা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, অ্যাকর্ডিং টু ল্যাব ভাইগোস্কি বেসিক মেন্টাল ক্যাপাসিটিস আর ট্রান্সফর্ম ইন্টু হায়ার কগনিটিভ প্রসেস প্রাইমারলি। তো বাচ্চার যে মেন্টাল ক্যাপাসিটি আছে সেটা আরও একটু হাই লেভেলের হতে পারবে কিসের সাথে? স্টিমুলাস রেসপন্স অ্যাসোসিয়েশন, ভাইগোস্কি কি এটা বলেছেন? এটা তো ভাইগোস্কি বলেন নাই। স্টিমুলাস রেসপন্স এটা বিহেভিয়ারিস্টরা বলেন, এটা হবে না। অ্যাডাপ্টেশন অ্যান্ড অর্গানাইজেশন, এটা হচ্ছে স্কিমার মধ্যে যখন আপনি কোনো কিছু ইনফরমেশনটা নিচ্ছেন তখন অ্যাডাপ্টেশন আর অ্যাকোমোডেশনের মাধ্যমে স্কিমার মধ্যে জিনিসটা নিয়েছেন, এটা হবে না, এটা পেঁয়াজের কথা। রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট এটা স্কিনার বলবেন, এটাও হবে না। সোশ্যাল ইন্টারাকশন, ভাইগোস্কি বলেন যে বাচ্চার মেন্টাল ক্যাপাসিটি তার কগনিটিভ ডেভেলপমেন্টটা কীভাবে হবে? সোশ্যাল ইন্টারাকশনের সাথে বাচ্চা গ্রুপের মধ্যে, কোলাবোরেট লার্নিংয়ের মধ্যে, কোঅপারেটিভ লার্নিংয়ের মধ্যে, পিয়ার টিউটরিংয়ের মাধ্যমে একটা বাচ্চা সোশ্যাল ইন্টারাকশন থেকে তার মেন্টাল ক্যাপাসিটিসটা হাই লেভেলের হতে পারবে। অপশন ডিটা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, which of the following statement denotes the relationship between development and learning correctly? লার্নিংয়ের আর ডেভেলপমেন্টের যে রিলেশন আছে সেটার সাথে কারেক্ট কোনটি? রেট অফ লার্নিং ফার এক্সিড দি রেট অফ ডেভেলপমেন্ট, এটা হবে না। ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং আর ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট, অবশ্য ডেভেলপমেন্ট আর লার্নিং যেটা আছে একটি আরেকটির সাথে জড়িত আর একটি আরেকটির সাথে ডিপেন্ডেন্ট। অপশন বি হচ্ছে সঠিক। ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং আর নট রিলেটেড, এটা হচ্ছে রিলেটেড। লার্নিং টেক প্লেস ইররেসপেক্টিভ
অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা ইররেসপেক্টিভ নয়, ডেভেলপমেন্ট হবে গ্র্যাজুয়ালভাবে, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, র্যান্ডমভাবে নয়, এটা হবে না। অপশন বি হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14। অ্যাকর্ডিং টু পিয়াজে স্পেসিফিক সাইকোলজিক্যাল স্ট্রাকচার অর্গানাইজড ওয়ে অফ মেকিং সেন্সেস অফ এক্সপিরিয়েন্স আর কল্ড। একটা বাচ্চা বা যে কোনো যে আপনার হতে পারে যে অর্গানাইজ আছে, ইনফরমেশনগুলো এক জায়গার মধ্যে অর্গানাইজভাবে রেডি আছে। যেমন আমি বললাম মোবাইল, আপনি সিটেড, আপনি কিংবা আপনার একটা বাচ্চা, এইগুলি অর্গানাইজভাবে আপনার মস্তিষ্কের মধ্যে আছে। এই জায়গাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্কিমাস। Next question number 15. Constructivists such as Jean Piaget and Lev Vygotsky view learning. Jean Piaget আর Vygotsky হচ্ছেন কনস্ট্রাকটিভিস্ট। তারা বাচ্চাদেরকে অ্যাক্টিভিটিকে ইম্পর্টেন্ট দেন। পিয়াজে এই অ্যাক্টিভিটিকে অনেক ইম্পর্টেন্ট দেন, আর Vygotsky সোশ্যাল ইন্টারাকশন, গ্রুপ, কোলাবোরেটিভ, কোঅপারেটিভ, রেসিপ্রোকাল টিচিং এইগুলিকে অনেক ইম্পর্টেন্ট দেন। তারা বাচ্চাদেরকে অ্যাক্টিভিটি করতে চান, বাচ্চাদেরকে সেন্টারের মধ্যে রাখেন। তারা কখনো প্যাসিভ আর রিপিটেটিভ প্রসেস করবে না, বাচ্চাকে সবসময় অ্যাক্টিভ করবে, এটা হবে না। প্রসেস অফ মিনিং মেকিং বাই অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, বাচ্চা অ্যাক্টিভ হয়ে মিনিং মেকিংভাবে লার্নিংটা রিয়েল লাইফের সাথে কানেক্ট করে হবে, তখন সেটা হবে বেস্ট অপশন Vygotsky আর পিয়াজের মতে। অ্যাকুইজিশন অফ স্কিল আর কন্ডিশনার, এটা এখানে কিছু নয়, অপশন বিটা হচ্ছে সঠিক। Next question number 16. Selecting and presenting stories of clipping from newspaper that portray both men and women in non-traditional roles in effective strategy too. Non-traditional role মানে যেমন আপনি ওইভাবে সিলেক্ট করছেন, একটা ছেলেকে আপনি নার্স দেখাচ্ছেন, নার্সের ফটোটা আপনি কালেক্ট করে ক্লাসের মধ্যে প্রেজেন্ট করেছেন, একটা মেয়েকে দেখাচ্ছেন একজন ডক্টর হিসাবে কিংবা একটা পাইলট হিসাবে, ছেলেকে দেখাচ্ছেন নার্স হিসাবে। এই ধরনের ইনফরমেশন নন ট্রেডিশন রুলগুলো আপনি ক্লিপিংয়ের করে আনছেন কিংবা স্টোরিজের মাধ্যমে প্রেজেন্ট করছেন, তখন আপনি কি করছেন? ইনকারেজ স্টিরিওটাইপিক্যাল জেন্ডার রুলস। এখানে কি আপনি ইনকারেজ করছেন? নয়, এখানে ইনকারেজ করছেন না, আপনি ডিসকারেজ করছেন বলতে পারবেন জেন্ডার স্টিরিওটাইপটাকে, এটা হবে না। কাউন্টার জেন্ডার স্টিরিওটাইপস, আপনি কাউন্ট করছেন যে এইগুলি রুল আছে, এটা সমাজের দ্বারা নির্মিত, এটা ঠিক নয়, এটা আপনি কাউন্ট করছেন। আপনি এখানে জেন্ডার বায়াস প্রমোট করছেন না, জেন্ডার কনস্টিটেন্সি এগুলো প্রমোট করছেন না, এটা হচ্ছে কাউন্টার জেন্ডার স্টিরিওটাইপস। Next question number 17. Read a following description and identify the stage of moral reasoning Kohlberg. এখানে একটা রিজন দেওয়া আছে কোহলবার্গের মধ্যে, এটা কোন স্টেজের মধ্যে পড়বে? রাইট অ্যাকশন ইজ ডিফাইন্ড বাই সেলফ চুজেন ইথিক্যাল প্রিন্সিপাল অফ কনসায়েন্স দ্যাট আর ভ্যালিড ফর অল হিউম্যানিটিস। পুরো সমাজের, পুরো হিউম্যানিটিসের জন্য যখন কোনো কোয়েশন আসবে তখন এটা চোখ মুজে আপনি সিলেক্ট করবেন যে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালের কথা বলা হচ্ছে। অপশন বি যেটা, সেটা হচ্ছে সঠিক। সোশ্যাল অর্ডার মেনটেনিং, এইটার মধ্যে আপনি যে অর্ডার বা যেগুলো আদেশ আছে সেগুলি আপনি চোখ মুজে ফলো করবেন। ইনস্ট্রুমেন্টাল পারপোজ, যে কালকে আমি তোমাকে চকলেট খাওয়াইছিলাম, আজকে তুমি আমাকে চকলেট খাওয়াও, তখন ইনস্ট্রুমেন্টাল পারপোজ হবে, এটা হবে না, এটা হবে না। সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, মানে মানুষ কোয়েশ্চন করতে পারবে যে কেন এটা হচ্ছে। আর সেলফ চুজেন ইথিক্যাল প্রিন্সিপাল তখন হয় যখন যে মহাত্মা গান্ধী কিংবা কনকলতা বড়ুয়া দেশের জন্য জান দিয়ে দিয়েছেন, এই ধরনের যেটা থাকে সেটা হবে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। Next question number 18. One of the major accomplishment of concrete operational stage, মানে concrete operational স্টেজের একটা ক্যারেক্টারিস্টিক কোনটা? অপশন এ হচ্ছে হাইপোথেটিক ডিডাকটিভ রিজনিং। জিন পিয়াজের 4টা স্টেজ দিয়েছেন: সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। এই যে কনক্রিট অপারেশনাল স্টেজ আছে, এই স্টেজের একটা ক্যারেক্টারিস্টিক কী হবে? হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং, এটা যে ফর্মাল অপারেশনাল স্টেজ আছে ওই স্টেজের ক্যারেক্টারিস্টিক। বাচ্চা সায়েন্টিফিক ইনকোয়ারি করতে পারবে, ডিডাকটিভ রিজনিং করতে পারবে, এটা হবে না, এটা ফর্মাল স্টেজের মধ্যে হবে। সেকেন্ডারি সার্কুলার রিয়াকশন, এগুলি সেন্সরি মোটর স্টেজের মধ্যে হবে, এটা হবে না। অ্যানিমিস্টিক থিঙ্কিং, এটা প্রি অপারেশনাল স্টেজের মধ্যে হবে। অ্যানিমিস্টিক থিঙ্কিং ওইটা, বা অ্যানিমিজম থিঙ্কিং, এটা ওইভাবে কোনো সময় আসে যে বাচ্চা যে জিনিসের জান নেই কিন্তু বাচ্চা বুঝে ওইটার জান আছে। যেমন একটা টেবুলের মধ্যে বাচ্চা
হঠাৎ করে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর সে ব্যথা পেল, তখন মা ওই টেবিলের মধ্যে 3-4টি থাপ্পড় মারবেন, থাপ্পড় মারার পর বাচ্চাটা ঠান্ডা হয়ে যাবে, মানে তাকে মারা হচ্ছে তখন সে শান্তি হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যানিমিজম থিঙ্কিং। অ্যাবিলিটি টু কনজার্ভ, এই যে কনজারভেশন, কোয়ান্টিটি শেপ যদি চেঞ্জ হয়ে যায়, তার যে মাত্রা আছে সেটা কোয়ান্টিটিটা বা কোয়ালিটিটা চেঞ্জ হবে না। যেমন এখানে একটা 250 গ্রামের একটি বোতল আছে, আর ঠিক গুল একটি 250 গ্রামের বোতল আছে। যদি এখানে জল যতটুকু থাকবে এখানেও জল যত সেম থাকবে, এটা বাচ্চা বুঝে যায়, তখন সেটা হবে কনজারভেশনের গুণ তার মধ্যে এসে গেছে, মানে এটা কনজারভেশন বলতে পারেন। যদি বুঝে না তাহলে সে প্রি অপারেশনাল স্টেজের মধ্যে থাকবে বাচ্চা। যদি এই জিনিসটা বুঝে যায় যে এটার মধ্যে জল যতটুকু আর এটার মধ্যে যদি আমি জল রাখি তো সেম থাকবে, এটা হবে কনজারভেশন, এটা আসবে কনক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে। সো সঠিক অপশন হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19, which of the following should be the reason for assessment of children? বাচ্চাদের কেন অ্যাসেসমেন্ট করা হয়, যে একটা বাচ্চাকে কেন আকলনটা করা হয়? টু সেপারেট অ্যান্ড লেবেল চিলড্রেন, বাচ্চাকে কখনো লেবেল করার জন্য আর সেপারেট করার জন্য অ্যাসেসমেন্টটা করানো হয় না। টু ইমপ্রুভ টিচিং লার্নিং প্রসেস ইন দি ক্লাসরুম, টিচিং লার্নিং প্রসেসটা ইমপ্রুভ করার জন্য অ্যাসেসমেন্ট করানো হয়, এটা সঠিক আছে। টু ফাইন্ড আউট হোয়াট চেঞ্জেস অ্যান্ড প্রোগ্রেস ইন লার্নিং দ্যাট টেক প্লেস ইন দি চাইল্ড ওভার এ পিরিয়ড অফ টাইম, আপনি যে ফাইন্ড আউট হোয়াট চেঞ্জেস, কি চেঞ্জ করা দরকার, পেডাগজির মধ্যে কি চেঞ্জ করা দরকার, বাচ্চা শিখতে পারছে না কেন, বাচ্চার ভালোর জন্য, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট, এই জন্য করা হয়। এটা হবে টু ডিসকাস দি ক্যাপাবিলিটিস, পোটেন্সিয়াল স্ট্রেংথস অ্যান্ড চ্যালেঞ্জিং এরিয়াস অফ চাইল্ড উইথ দি প্যারেন্টস, অবশ্য আপনি তার যে প্যারেন্টসের সাথে তার স্ট্রেংথস কিংবা তার যে ক্যাপাসিটিসগুলো আছে সেই বিষয়ে আপনি ডিসকাস করতে পারবেন, এটা অ্যাসেসমেন্ট এর জন্য করা হয়। এটা এত বেশ ভালো নয়, বাট অপশন আমাদের নেই তাই এটা চুজ করতে লাগছে, কারণ যদি 1 আর 3 যদি থাকতো তাহলে হয়ে যেত, অপশনের উপর আমাদের যেতে হবে। অপশন ওয়ানটা যেটা আছে সেটা হবে না, বাকি 2, 3 and 4 হবে। অপশন 1-এর মধ্যে এর সঠিক আছে, 2, 3 and 4 এ অপশন সঠিক। নেক্সট কোয়েশ্চন, which of the following play an important role in the child's socialization, বাচ্চার সোশ্যালাইজেশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে মিডিয়া থেকে বাচ্চা, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেখান থেকে যে কিছু দেখছে সেখান থেকে বাচ্চার সোশ্যালাইজেশনে প্রভাব পড়বে। যদি পাকিস্তানি ড্রামা দেখে তাহলে তার যে বেশ পোশাক থাকবে সেগুলি পাকিস্তানের মতো করার চেষ্টা করবে। যদি কোরিয়ান সিরিয়াল দেখে তাহলে ওইভাবে সোশ্যালাইজেশনটা হবে আপনার। কিংবা মিডিয়ার মধ্যে একজন ছেলে সালমান খানকে দেখে সালমান খানের রুলগুলো ফলো করার চেষ্টা করবে। অবশ্য মিডিয়া থেকে সোশ্যালাইজেশন ইম্পর্টেন্ট রোল থাকে। স্কুলের মধ্যে থেকে অনেক ধরনের বাচ্চা আছে, স্কুল থেকে সোশ্যালাইজেশন বাচ্চা গ্রহণ করে, এটা হবে। ফ্যামিলি থেকে তো বাচ্চা সবার প্রথম সোশ্যালাইজেশন কোথায় থেকে শিখে? ফ্যামিলি থেকে। ফ্যামিলি হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন, আর বাকি সবগুলো হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। নেবারহুড, বাচ্চার যে আশপাশের মানুষগুলো আছে সেখান থেকে বাচ্চা সোশ্যালাইজেশন শিখে। সোশ্যালাইজেশন আমরা প্রত্যেকটি জায়গা থেকে শিখি, ভালো কিংবা খারাপ। যদি ভালো সমাজটা থাকে, মানে ভালো পরিবেশের সাথে থাকে, তাকিয়ে আমরা ভালো পরিবেশের সাথে ভালো আচরণগুলো শিখবো, আর যদি খারাপের মধ্যে থাকি তাহলে খারাপ আচরণগুলো শিখবো। এখানে প্রত্যেক দিক দিয়ে আমরা সোশ্যালাইজেশন শিখতে পারি। বি অপশনের মধ্যে প্রত্যেকটা অপশন ইনক্লুড আছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 21, অ্যাজ পার হাওয়ার্ড গার্ডনার থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, হাউ উড ইন্টেলিজেন্ট পার্সন ফলোইং ক্যাটাগরি, মানে এখানে একটা ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, একটা ইন্টেলিজেন্স। হাওয়ার্ড গার্ডনার ইন্টেলিজেন্সের থিওরি দিয়েছেন ফ্রেমস অফ মাইন্ড বুকের মধ্যে, যেখানে 8টা ইন্টেলিজেন্সের বিষয়ে ডিসকাস করেছেন। প্রথমে 7টা ছিল, কিন্তু পরে আরও একটি রিভাইজ করে দেওয়া হচ্ছে 8টা। এই 8টার মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, এটা কিসের সাথে জড়িত? এবিলিটি টু ডিটেক্ট অ্যান্ড রেসপন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি টু দি মুডস, টেম্পারামেন্টস, মোটিভেশন অ্যান্ড ইন্টেনশন অফ আদার্স, অন্যের ফিলিংস, অন্যের মুডস, অন্যের টেম্পারামেন্টস, যে কখন কোন মানুষ
গুসা আছে, কখন শান্তি আছে সেটা বুঝতে পারছেন, তার মুড কীরকম আছে, তার মোটিভেশনটা আপনি বুঝতে পারছেন, তার ইন্টেনশনসটা বুঝতে পারছেন, তখন ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স আপনার কাছে আছে। অপশন এটা হচ্ছে সঠিক। থেরাপিস্ট হবে না, থেরাপিস্টের মধ্যে অন্য ইন্টেলিজেন্স থাকতে পারে। ন্যাচারালিস্টিক তাদের মধ্যে থাকবে যারা নেচার নিয়ে সেন্সিটিভিটি থাকে, একটা গাছ লাগাতে ভালো পায়, কিংবা মানে যে কোনো জিনিস আপনি ন্যাচারাল জিনিসটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে কোয়েশনের মধ্যে, তখন ন্যাচারালিস্টিক হবে। ইন্ট্রাপার্সোনাল যখন এই যে মুড, টেম্পারমেন্ট, মোটিভেশন, ইন্টেনশন, মানে আমি আমারটা বুঝতে পারছি, তখন সেটা হবে ইন্ট্রাপার্সোনাল। যদি আদার্স সেখানে থাকতো না, নিজের কথা থাকতো, তাহলে ইন্ট্রাপার্সোনাল হলো। মানে নিজের কথা থাকলে ইন্ট্রাপার্সোনাল হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 22, উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্টের প্রিন্সিপাল কোনটি নয়? ডেভেলপমেন্ট টেক প্লেস গ্র্যাজুয়ালি ওভার এ পিরিয়ড অফ টাইম। অবশ্য ডেভেলপমেন্টটা গ্র্যাজুয়ালভাবে হয়, আস্তে আস্তে হয়। আপনি সিডিপির কোয়েশ্চন প্রথমে দেখেছিলেন, দেখতে কিছু বুঝতে পারছিলেন না, পরে 4-5টা ক্লাস দেখার পর কিছু বুঝতে পারছেন, আপনার মধ্যে ডেভেলপমেন্ট আছে, আস্তে আস্তে আসে ডেভেলপমেন্টটা, হঠাৎ নয়, র্যান্ডম নয়। Exact course and nature development determined at the time of birth. একটা বাচ্চা যখন জন্ম হয় তখন এক্সাক্টভাবে ডেভেলপমেন্টটা নির্ধারিত হয়ে যায় না, গ্র্যাজুয়ালভাবে হয়, আস্তে আস্তে হয় ডেভেলপমেন্ট। মানে কিছু প্রিডিক্ট করা যায়, ডেভেলপমেন্ট হচ্ছে প্রিডিক্টেবল, কিছু প্রিডিক্ট করা যায়, 100% প্রিডিক্ট করা যায় না। এখানে এক্সাক্ট বলে দিয়েছে, এই জন্য এটা হবে না, এটাই আমাদের সঠিক অপশন হচ্ছে। ইন্ডিভিজুয়াল ডেভেলপ এট ডিফারেন্ট রেট। প্রত্যেক মানুষ আলাদা আলাদা রেটের মধ্যে, একটা বাচ্চার 3 মাসের মধ্যে বসতে পারবে, আর একটা বাচ্চা 6 মাসের মধ্যে বসতে পারবে, এটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে, অবশ্যই এটা ঠিক আছে। ডেভেলপমেন্ট ইজ রিলেটিভলি অ্যান্ড অর্ডারলি। ডেভেলপমেন্ট একটা সিকোয়েন্সের মধ্যে হবে, প্রথমে ইনফেন্সি, তারপরে চাইল্ডহুড, তারপরে অ্যাডোলেসেন্স, তারপরে অ্যাডাল্টহুড, এইভাবে একটা সিকোয়েন্স থাকবে। রিলেটিভলি অর্ডারলি বলতে সিকোয়েন্সের কথা বলছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 23, সেভারাল রিসার্চ স্টাডিজ শো দ্যাট টিচার হ্যাভ মোর ওভারঅল ইন্টারাকশন উইথ বয়েজ দেন গার্লস। টিচার কী করছেন, ছেলেদের দিকে বেশিরভাগ মনোযোগ দিচ্ছেন, মেয়েকে ছেড়ে ছেলের দিকে বেশিরভাগ দিয়েছেন। এটা হচ্ছে জেন্ডার বায়াসের উদাহরণ, যে যখন আপনি যে কোনো একদিকে ঝুঁকে থাকবেন, সেটা হচ্ছে জেন্ডার বায়াস। হোয়াট ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর দিস? এটার সঠিক এক্সপ্লেনেশন কী হবে? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ জেন্ডার বায়াস ইন টিচিং। অবশ্যই এটা এক্সাম্পল হচ্ছে জেন্ডার বায়াসের, অপশন এটাই সঠিক অপশন। বয়েজ আর ইজিয়ার টু ম্যানেজ দেন গার্লস ইন দি ক্লাস। মানে ছেলেদেরকে সহজে ম্যানেজ করা যায়, এটা নয়। বয়েজ এ মাচ মোর একাডেমিক ক্যাপাবিলিটি দেন গার্লস। মানে ছেলেরা তাদের বেশি ক্যাপাবিলিটি আছে শেখার জন্য, না, এটা কখন আপনি বলতে পারবেন না। বয়েজ নিড মোর অ্যাটেনশন দেন গার্লস। ছেলেরা কী করে বেশি অ্যাটেনশন দেয় মেয়েদের থেকে, এর জন্য এটা করা হচ্ছে না। এটা হচ্ছে জেন্ডার বায়াসের একটা এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 24, which of the following is central to the concept of প্রগ্রেসিভ এডুকেশন? প্রগ্রেসিভ এডুকেশন, বাচ্চা অ্যাক্টিভ থাকবে, কোঅপারেটিভ, এই ধরনের লার্নিং থাকবে, মিনিংফুল লার্নিং থাকবে। এখানে কোনটি সঠিক হবে? প্রগ্রেসিভ এডুকেশন এটা জন ডিওয়ে দিয়েছিলেন। স্ট্যান্ডার্ডাইজড ইনস্ট্রাকশন নয়, ইনস্ট্রাকশনটা থাকবে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, এটা হবে না। এক্সট্রিনসিক মোটিভেশন এন্ড ইউনিফর্ম অ্যাসেসমেন্ট প্যারামিটার্স। এক্সট্রিনসিক মোটিভেশন নয়, ইন্ট্রিনসিক মোটিভেশন থাকবে, আর ইউনিফর্ম নয়, ফ্লেক্সিবল থাকবে। ইউনিফর্ম মানে প্রত্যেকের জন্য সেম। টেক্সটবুক সেন্ট্রিক নয়, লার্নার সেন্ট্রিক থাকবে, এটা হবে না। বিলিভ ইন দি ক্যাপাবিলিটি অ্যান্ড পটেনশিয়াল অফ এভরি চাইল্ড। আপনি এটা বিশ্বাস রাখবেন যে প্রত্যেক বাচ্চা শিখতে পারবে, প্রত্যেক বাচ্চা পটেনশিয়াল আছে যে সে শিখতে পারে কিংবা সে শিখতে পারবে। অপশন ডিটা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 25, টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ডেভেলপমেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যে একটা বাচ্চা ডেভেলপমেন্টের মধ্যে, একটা বাচ্চা 3 মাসের মধ্যে বসতে পারছে, একটা বাচ্চা 6 মাসের মধ্যে বসছে, এই যে এটা বোঝার জন্য কি করা দরকার? টু কনসিডার ম্যাচুরেশন অফ দি বডি অ্যান্ড ব্রেন। এটা ম্যাচুরেশন নয়, ম্যাচুরেশন হচ্ছে ঠিক আছে হেরিডিটির সাথে সম্পর্কিত, আর যখন সময় আসবে তখন
বা জিনিসগুলো বের হবে। সময়ের সাথে যে ক্যারেক্টারিস্টিকগুলো আনফোল্ড হবে সেটাকে বলা হয় ম্যাচুরেশন। যেমন একটা বাচ্চা সময় আসবে যখন তার দাঁতটা বের হবে, এটাকে বলা হচ্ছে ম্যাচুরেশন। টু কনসিডার বোথ ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক অ্যাজ ওয়েল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অফ দেয়ার ইন্টারপ্লে। হ্যাঁ, যে ইনহেরিটেড বংশ থেকে কিছু ইনহেরিট কিছু আর কিছু হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, দুটি জিনিসের ইন্টারপ্লে ডেভেলপমেন্টের হচ্ছে হেরিডিটি আর এনভায়রনমেন্টাল রেজাল্ট কিংবা প্রোডাক্ট। এইচ ইন্টু ডি হচ্ছে ডেভেলপমেন্ট, এটা সঠিক আছে। টু লুক দি ইনহেরিটেড ক্যারেক্টার টু গিভ ইচ পার্সোনাল চাইল্ড, শুধু ইনহেরিট শুধু মানে হেরিডিটি নয়, হেরিডিটি প্লাস হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট, এটা হবে না। ইট টুক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, শুধু মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে না। ডেভেলপমেন্টের মধ্যে আপনি হেরিডিটিকেও ইম্পর্টেন্ট দেবেন, আর যেমন এনভায়রনমেন্টালকেও ইম্পর্টেন্ট দেবেন। হেরিডিটি বলতে যেমন একটা বাচ্চা ন্যাচারালভাবে হাঁটা শিখবে, তার হেরিডিটি মানে জেনেটিক্স থেকে সে তার হাঁটাটা শিখবে, তাকে একটা ওয়াকার আপনি দিয়ে দিলেন, তখন এনভায়রনমেন্ট দিয়ে দিলেন। এনভায়রনমেন্ট আর হেরিডিটি দুটি রুল ভূমিকা পালন করবে ডেভেলপমেন্টের মধ্যে। নেক্সট কোয়েশ্চন, কোঅপারেটিভ লার্নিং অ্যান্ড পিয়ার টিউটরিং ইন ইনক্লুসিভ ক্লাসরুম। ইনক্লুসিভ ক্লাসরুম, প্রত্যেক বাচ্চা একটি ক্লাসের মধ্যে পড়তে পারবে, চাহে সে চোখে দেখুক না, কানে শুনুক না, এক পা ভাঙ্গা থাকুক, হাত ভাঙ্গা থাকুক, এটা কোনো অসুবিধা নয়, সে রেগুলার স্কুলের মধ্যে পড়বে, সেটা হচ্ছে ইনক্লুসিভ ক্লাসরুম কিংবা ইনক্লুসিভ স্কুল। কোঅপারেটিভ লার্নিং আর পিয়ার টিউটরিংকে কীভাবে দেখা হয় ইনক্লুসিভ ক্লাসরুমে? শুড বি অকেশনালি ইউজড, মানে অকেশন কোনো সময় ইউজ করেন না। কোঅপারেটিভ একজন আরেকজনের কাছ থেকে কোঅপারেট করে শিখছে, আমি এই সাবজেক্টটা পারি না, সে আমাকে শেখাচ্ছে, সে পারে না, গ্রুপের মধ্যে শিখছে। পিয়ার টিউটরিং, ফ্রেন্ডস, যে বন্ধু থাকবে সে বন্ধু তাকে শিখিয়ে দেবে ওই জিনিসটা, যে আমি এটা বুঝতে পারলাম না, তুমি আমাকে একটু শিখিয়ে দাও, এটা হচ্ছে পিয়ার টিউটরিং। এটা অকেশনাল নয়, সবসময় ইউজ চলবে। শুড নট বি ইউজ করা হবে, শুড বি অ্যাক্টিভলি প্রমোটেড, অ্যাক্টিভলি এটাকে প্রমোট করা হবে কোঅপারেটিভ লার্নিং আর পিয়ার টিউটরিংকে। শুড বি অ্যাক্টিভলি ডিসকারেজ নয়, এনকারেজ করা হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, which of the following is most important in an inclusive classroom? ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কী হবে? প্রমোটিং কম্পিটিটিভ লার্নিং। কখনো কম্পিটিটিভ লার্নিং ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে করানো হবে না, যে একজন আরেকজনের সাথে কম্পিটিশন করছে, এটা ইনক্লুসিভ লার্নিংয়ের মধ্যে, ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে করা হবে না। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান, অবশ্যই এটা হতে পারে যে প্রত্যেক বাচ্চা ইন্ডিভিজুয়ালভাবে আপনি প্ল্যান করতে পারেন, তার প্যারেন্টসকে সাথে ইনভলভ করতে পারবেন, যে আপনার বাচ্চা এই জায়গায় একটু কমিনা আছে, আমি ওইভাবে তাকে আমি পড়াচ্ছি। যেমন একটা বাচ্চা ক্লাস 4-এর মধ্যে পড়ে, ক্লাস 4-এর মধ্যে পড়ে কিন্তু তার রিডিংটা ডেভেলপ হলো না, তখন আপনি কি করবেন? একজন টিচার হিসাবে আপনি প্যারেন্টসকে বলবেন যে আপনার বাচ্চা তো ক্লাস 4-এর মধ্যে পড়ছে, কিন্তু সে এখন পর্যন্ত রিডিং পড়াটা পারে না, আমি কি করি, তাকে ক্লাস 4-এর বুকটা না পড়ে আমি তার রিডিংটা প্রথমে বদলানোর চেষ্টা করি। এটা অবশ্য ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান করতে পারেন। ইউনিফর্ম স্ট্রাকচার, ইউনিফর্ম নয়, প্রত্যেকের জন্য সেম নয়, ডিফারেন্সিয়েট হবে। স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং নয়, ফ্লেক্সিবল টেস্টিংটা থাকবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 28, which of the following is correctly match pair of learner and the primary characteristic? এখানে কোনটির সাথে কোনটি কারেক্ট থাকবে? ক্রিয়েটিভ লার্নার হাইপার অ্যাক্টিভ, স্লো ইন কমপ্লিটিং ওয়ার্ক। যখন কোনো কিছু কাজ দেবেন, ক্রিয়েটিভ লার্নাররা এক তাড়াতাড়ি করে দেবে, এটা হবে না। অ্যাটেনশন ডেফিসিট লার্নার, যে বাচ্চা এক জায়গার মধ্যে তার অ্যাটেনশন থাকে না। হাই মোটিভেশন ক্যান সাস্টেন অ্যাটেনশন ফর লং পিরিয়ড অফ টাইম সে অ্যাটেনশন রাখতে পারবে না। হিয়ারিং ইম্পেয়ার্ড লার্নার্স, যে বাচ্চা শুনতে পারে না। ক্যান নট কম্প্রিহেন্ড ভিজুয়াল ইনফরমেশন, সে শুনতে পারে না, সে কি দেখতে পারবে না? অবশ্য দেখতে পারবে, এখানে বলছে দেখতে পারবে না। ডিসলেক্সিক লার্নার, ল্যাক রিডিং অ্যান্ড রাইটিং ফ্লুয়েন্সি, বাচ্চা পড়তে অসুবিধা হচ্ছে। বি ইররিল্যাক্টেন্ট, বাচ্চা পড়ার সময় অসুবিধা হবে, রিডিংয়ের সময় কোনো না কিছু অসুবিধা হবে। ডগটাকে গড পড়বে, ওয়াচটাকে স পড়বে, বিকে ডি পড়বে, প্লাস সে লিখতে অসুবিধা করবে। যদি একটা বাচ্চা পড়ার সময় ডিকে বি পড়ে, তাহলে সে লেখার সময় অবশ্যই বিকে ডি লিখবে। সো অপশন ডিটা হচ্ছে সঠিক অপশন।
এই ডিসলেক্সিক বাচ্চার ভোকাবুলারি কম থাকবে, রিডিংয়ের সাথে অসুবিধা থাকবে, পড়তে এত ইচ্ছা থাকবে না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29, the ability to come with the original and divergent solution to a problem is primary characteristic of, কিসের ক্যারেক্টারিস্টিক যে অরিজিনাল কিংবা ডাইভার্জেন্ট সলিউশন একটা প্রবলেমের বিভিন্ন ধরনের সলিউশন আনতে পারে, অরিজিনাল কিছু নতুন করতে পারবে, কিছু নভেলভাবে করতে পারবে, এটা হচ্ছে ক্রিয়েটিভ চিলড্রেনের ক্যারেক্টারিস্টিক। অপশন এটা হচ্ছে সঠিক। ইগোসেন্ট্রিক মানে একটা বাচ্চা বলবে আমার আজ আইসক্রিমটা লাগবেই লাগবে, আমার এখন লাগবে, তখন আপনার এখনই আইসক্রিমটা আনিয়া দিতে লাগবে, এটা হচ্ছে ইগোসেন্ট্রিক। নেক্সট কোয়েশ্চন আর লাস্ট কোয়েশ্চন নাম্বার 30, হোয়াট ইনস্ট্রাকশনাল অ্যাডাপ্টেশন শুড বি এ টিচার মেক ওয়াইল ওয়ার্কিং উইথ স্টুডেন্টস হু আর ভিজুয়ালি চ্যালেঞ্জ, একটা বাচ্চা যে তার চোখে দেখতে সমস্যা হচ্ছে, এই যে ভিজুয়ালি চ্যালেঞ্জ বাচ্চার জন্য কীভাবে অ্যাডাপ্টেশন, কীভাবে পরিস্থিতিটা তৈরি করবেন। ওরিয়েন্ট হার সেলফ সো দ্যাট স্টুডেন্টস ক্যান ওয়াচ হার ক্লোজলি, টিচার নিজে ওরিয়েন্ট করে নেবে যাতে বাচ্চা দেখে সে নিজে না। ফোকাস অন ভ্যারাইটি অফ রিটেন টাস্ক স্পেশালি ওয়ার্কশিট, রিটেন ওয়ার্কস একটা বাচ্চা দেখতে পারছে না তার জন্য রিটেন ওয়ার্কস কী করে দরকার, আর ওয়ার্কশিট স্পেশালি ওয়ার্কশিট তো দেখতে লাগে না, এটা হবে না। স্পিক ক্লিয়ারলি অ্যান্ড ইউজ লট অফ টাচ অ্যান্ড ফিল ম্যাটেরিয়ালস, একটা ভিজুয়াল চ্যালেঞ্জ পিপলদের জন্য, বাচ্চাদের জন্য টেকটাইল ম্যাটেরিয়াল ইউজ করা হয়, টেকটাইল ম্যাটেরিয়াল যেটাকে টাচ আর ফিল করা যায়, আর যে কথাগুলো বলবেন ক্লিয়ারলি বলবেন, সে কারণ সে দেখতে অসুবিধা পাচ্ছে, মানে এখানে যদি আপনার চোখ দিয়ে কিছু একটা আপনি দেখতে অসুবিধা পড়েন, যদি আমি ক্লিয়ারভাবে একটু বলে থাকি তাহলে আপনার জন্য ভালো হবে। অবশ্যই অপশন সিটা হচ্ছে সঠিক। ইউজ এ ভ্যারাইটি অফ ভিজুয়াল প্রেজেন্টেশন, বাচ্চার দেখতেই অসুবিধা হচ্ছে কেন ভিজুয়াল প্রেজেন্টেশন দেবেন, অডিও ম্যাটেরিয়াল দিতে পারেন। সো এখানে আমাদের পেপারটি কমপ্লিট হলো। ক্লাসটা আপনার কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন, বলতে পারবেন যে এখানে বাংলা বা সিডিপি ডিসকাস করা হচ্ছে, পুরো সিলেবাসকে কমপ্লিট করা হবে, অ্যাটলিস্ট 20টা ক্লাস দেওয়া হবে, 20টা ক্লাসের মধ্যে অনেক কোয়েশ্চেন ডিসকাস করা হয়ে যাবে, আপনার প্রত্যেকটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সাথে সাথে থিওরির কমপ্লিট ভিডিও দেওয়া আছে সেটা দেখবেন। যদি এই পিওয়াইকিউসগুলো দেখেন আপনার কনসেপ্টটা একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে। যদি সাথে আপনি পারেন লেটস লার্নকে জয়েন করতে পারেন। নিশ্চয় আপনার হিন্দির মধ্যে অসুবিধা হচ্ছে তাই আপনি বাংলার মধ্যে দিয়ে দেখছেন। আপনার যদি কোনো বন্ধু থাকে তারও হিন্দির মধ্যে অসুবিধা থাকে তাহলে আপনি এই চ্যানেলটা তাকে সাজেস্ট করতে পারেন, তার জন্য একটা স্কেপ ফোল্ডিং হয়ে যাবে। চ্যানেলটাকে যদি শেয়ার করেন ভালো হবে, কারণ আমি একদম নতুন, যদি চ্যানেলের মধ্যে কিছু গ্রো হয় আমারও ভালো হবে, তাই আপনারা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। যদি আপনি বাংলার পেডাগজি প্রিপারেশন করছেন এই চ্যানেল থেকে কম্প্রিহেন্সিভভাবে তৈরি করতে পারবেন, একদম বেসিক থেকে ক্লাস দেওয়া হচ্ছে বাংলা পেডাগজি প্লেলিস্টের মধ্যে যদি যান, চ্যানেলের প্লেলিস্ট সেকশনের মধ্যে যদি যান বাংলা পেডাগজি পেয়ে যাবেন। পেপার 1 পেপার 2 দুটি পেপার ডিসকাস করা হচ্ছে, আপনি একটি কম্প্রিহেন্সিভ ক্লাস দেখতে পারবেন। আদার কোনো চ্যানেলের মধ্যে বাংলা ওইভাবে ডিসকাস করা হচ্ছে না, যেখানে ডিসকাস করা হচ্ছে একদম পুরানো কোয়েশনগুলো ডিসকাস করা হচ্ছে যেগুলি এখন ইম্পর্টেন্ট থাকে না। সো ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য।